যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণে পরমাণু ইস্যুর ৫ দফা আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, পারস্পরিক স্বার্থ নিশ্চিত না হলে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় ফিরবে না তেহরান। পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে ইরান। এদিকে ইরাকের ভূখণ্ডে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্য এসেছে তেহরান ওয়াশিংটনের তরফ থেকে। দেশটিকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুক্তরাষ্ট্রকে একহাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার মাশহাদে সাংবাদিকদের আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই আগের ৫ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি সাফ জানান, যতদিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় রাজি না হবে ততদিন ইরান কোনো নতুন উদ্যোগে অংশ নেবে না। যদিও আরাকচি নিশ্চিত করেন, তেহরান এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বার্তা বিনিময় করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নতুন মিত্র খুঁজছে ইরান। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক মিত্র ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে তেহরান। বুধবার ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুসাভির সঙ্গে বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আরাজি জোর দিয়ে বলেছেন, কোনো দেশকেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের নিরাপত্তা ক্ষুণ্ণ করতে দেয়া হবে না। এদিকে ইরান ইরাক সম্পর্কের দিকেও নজর রাখছে যুক্তরাষ্ট্র। ইরাকের ভূখণ্ডে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মার্কিন প্রশাসন। এ ধরনের গোষ্ঠীর নিরস্ত্রীকরণে ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর পশ্চিমা নজরদারির মেয়াদ শেষ হয়েছে। ইরান, রাশিয়া আর চীন মিলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে যৌথ চিঠি দিয়েছে। এতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 রেজুলেশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এছাড়া আঞ্চলিক উত্তেজনার পেছনে ইরান জড়িত এমন অভিযোগ উড়িয়ে দিয়ে জাতিসংঘে তেহরান পাল্টা অভিযোগ করেছে পশ্চিম এশিয়ার সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বারবার চেষ্টা চালিয়েছে পশ্চিমারা, আর সে লক্ষ্য পূরণে 2015 সালের 20 জুলাই পাশ করা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন। 2016 সালের 18 অক্টোবর থেকে কার্যকর হয় এই আইন। এই রেজুলেশনের মেয়াদ 10 বছর থাকায় চলতি মাসের 18 তারিখে শেষ হয় সময়কাল। এরই পরিপ্রেক্ষিতে ইরান, রাশিয়া আর চীন মিলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে যৌথ চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন আনুষ্ঠানিকভাবে শেষ। তাই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রিপোর্ট করার আর কোনো আইনগত ভিত্তি নেই জাতিসংঘ কিংবা IAEA-এর। এ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা চালুর চেষ্টা বেআইনি ও অবৈধ। এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তেহরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ইরান। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, পশ্চিম এশিয়ায় সংকটের মূল কারণ মার্কিন সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, পরমাণু ইস্যুতে বুদ্ধিদীপ্ত সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পথেই এগোতে চায় তেহরান। তবে তিনি সতর্ক করে বলেন, গেল জুন মাসে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের পর এখন সামরিক ও সামাজিক উভয় দিক থেকেই আগ্রাসন প্রতিহতে পুরোপুরি প্রস্তুত ইরান। এদিকে IRGC-র নৌবাহিনী প্রধান বলেছেন, পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয়, বরং অঞ্চলটির দেশগুলোকেই নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী চরিত্রই তেহরানের সঙ্গে বিরোধের মূল কারণ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাক্ষাৎকারে কড়া ভাষায় তিনি জানান, ইরান নিজের জনগণের অধিকারের বিষয়ে কখনো আপোষ করবে না, কারো প্রভুত্ব বা দমননীতি মেনে নেবে না। তেহরান কখনোই কূটনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়নি, ভবিষ্যতেও নেবে না বলে মন্তব্য করেন আরাকচি। তিনি জানান, যদি যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনা চায়, তবে ইরানও প্রস্তুত আছে।
আরাগচি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা আলোচনার পর 6ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুনের 15 তারিখে। তবে এর আগেই অঘোষিত যুদ্ধ শুরু করে ইসরায়েল। আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ পরবর্তী ইরান সামরিক ও সামাজিক উভয় দিক থেকে এখন আরও প্রস্তুত। তার মতে প্রস্তুতি মানে যুদ্ধ নয়, বরং যুদ্ধ ঠেকানোর সক্ষমতা। তিনি সতর্ক করে বলেন, যদি তারা আবার ভুল করে জবাব আগের মতোই কঠোর হবে। এদিকে পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয়, বরং অঞ্চলটির দেশগুলোকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরি। তিনি দাবি করেন, পূর্ণ শক্তি দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করছে ইরানের নৌবাহিনী। আলীরেজা আরও অভিযোগ করেন, বহিরাগত শক্তিগুলো নিরাপত্তার নামে উপসাগরে অবস্থান করছে, কিন্তু তাদের উপস্থিতির আসল কারণ কেবল অস্ত্র বিক্রি ও অনধিকার প্রভাব বিস্তারের পথ তৈরি করা। অন্যদিকে সাবেক আইআরজিসি প্রধান মোহাম্মদ আলী জাফরি দাবি করেছেন, মস্কো এখন তেহরানের অস্ত্র প্রযুক্তির উপর নির্ভর করছে। বলেন, ইরান রাশিয়ার সাহায্যে শক্তিশালী হয়নি, বরং এখন রাশিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চায়। জাফরির ভাষায়, ইরানের নিখুঁত নিশানা সম্পন্ন ক্ষেপণাস্ত্র রুশ প্রযুক্তির চেয়েও উন্নত, আর এসব অর্জন সম্পূর্ণ দেশীয় প্রচেষ্টার ফল। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন নারী। পুড়ে গেছে পুরো একটি আবাসিক ভবন। এরই মধ্যে কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাতের আধারে বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের আবাসিক এলাকা। স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের কিয়েভের রুশ হামলার পর জবাব দেয় ইউক্রেনীয় বাহিনীও। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের কেন্দ্রীয় অংশে ড্রোন হামলা চালায় কিয়েভ। একটি বহুতল ভবনের ওপর ড্রোনটি আঘাত হানলে মুহূর্তেই আগুন ধরে যায় কয়েকটি অ্যাপার্টমেন্টে। প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। রুশ প্রশাসন বলছে এটি ছিল ইউক্রেনীয় সেনাদের চালানো রাতের ড্রোন হামলা। তবে কিয়েভ কোনো মন্তব্য করেনি। দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন এই 4টি অঞ্চল 2022 সালে রাশিয়া দখল করে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়। এদিকে একই রাতে দোনেৎস্কের পাশের এলাকায়ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে রুশ গণমাধ্যম, যেখানে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলগুলোই হয়ে উঠেছে যুদ্ধের সবচেয়ে সক্রিয় ফ্রন্টলাইন। এর মধ্যেই কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, কিয়েভ আলোচনার প্রস্তাবে সাড়া না দেয়ায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ইউক্রেন। জেলেনস্কি বলেছেন, বর্তমান যুদ্ধ সংঘাত আগে থামাতে হবে, এরপরেই শুরু হতে পারে প্রকৃত আলোচনার পথ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জো সন হুই। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারভাবে এগোচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এটি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বলে দাবি মস্কোর। বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল 21 অক্টোবর বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা চালায় রাশিয়া। 14,000 কিলোমিটার পথ অতিক্রম ও প্রায় 15 ঘন্টা আকাশে অবস্থান করে ক্ষেপণাস্ত্রটি। পরীক্ষাটি সফল হয়েছে বলে জানান রুশ সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। তার ভাষ্য মতে, এই ক্ষেপণাস্ত্রে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বর্তমানের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে পুরোপুরি সক্ষম। ইউক্রেন যুদ্ধের দায়িত্বে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এমন অস্ত্র বিশ্বে আর কারো কাছে নেই। তিনি উল্লেখ করেন, রুশ বিজ্ঞানীরা একসময় ভেবেছিলেন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা অসম্ভব, কিন্তু এখন সফলভাবে তা বাস্তবে রূপান্তরিত করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এই ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার কৌশলগত অস্ত্র ভান্ডারের পরবর্তী প্রজন্ম বলে অভিহিত করা হচ্ছে। পারমাণবিক শক্তিতে চালিত হওয়ায় এর পাল্লা মূলত সীমাহীন। একই সঙ্গে এটি যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম বলে দাবি মস্কোর। সম্প্রতি পুতিন বলেছেন, রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা এখন বিশ্বের সবচেয়ে আধুনিক, এমনকি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে তাদের প্রযুক্তি। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 87%ই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে, যা দিয়ে পৃথিবীকে একাধিকবার ধ্বংস করা সম্ভব। ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী 2 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন অর্থমন্ত্রী। একই দিন রাশিয়ার ওপর ১৯তম নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়নও। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। খার্কিভে চালানো হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়, এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ইউক্রেনে হামলার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। বুধবার মহড়ার অংশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিডিও প্রকাশ করা হয়। জবাব দিয়েছে ইউক্রেনও। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইডেন সফরে গিয়ে ১৫০টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছেন। জেলেনস্কি আশা করছেন আগামী বছর থেকে এই যুদ্ধবিমান ব্যবহার শুরু করতে পারবে ইউক্রেনীয় সেনারা। এদিকে বুধবার রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুদ্ধ বন্ধে পুতিন অস্বীকৃতি জানানোয় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই দিন রাশিয়ার ওপর ১৯তম নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। রুশ গণমাধ্যম বলছে, নতুন প্যাকেজে চীনের কয়েকটি কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং রাশিয়ার গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সাহায্য করার অভিযোগ রয়েছে। রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে পিয়ংইয়ংয়ে নির্মাণ হচ্ছে স্মৃতিস্মারক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন কিম। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। দীর্ঘ সময় ধরে চলা মস্কো কিয়েভ সংঘাতে সেই পুরনো বন্ধুত্বের পরিচয় দিতে যুদ্ধে নিজ দেশের সেনা পাঠিয়েছিলেন কিম জং উন। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় প্রাণও হারিয়েছেন তাদের অনেকে। এবার সেই নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে পিয়ংইয়ংয়ে নির্মিত হচ্ছে স্মৃতিস্মারক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রুশ রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা। এ সময় রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন কিম। বক্তব্যে কিম আরো বলেন, পিয়ংইয়ং সবসময় মস্কোর পাশে থাকবে, এমনকি উদ্বোধন করা স্মারকটিকে সত্যিকারের দেশপ্রেমিকের পবিত্র স্থান বলে আখ্যা দেন তিনি। স্মারক ভবনে যুদ্ধের সময়ের ছবি, ভাস্কর্য ও শিল্পকর্ম থাকবে, যা রাশিয়ার যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ভূমিকা তুলে ধরবে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে রাশিয়ার কুর্স্ক সীমান্তে যুদ্ধে ইউক্রেনের ২,০০০-এর বেশি সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে অস্ত্র, গোলাবারুদও সরবরাহ করেছে কিম প্রশাসন। এর বদলে উত্তর কোরিয়া পেয়েছে অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত সহায়তা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প নিরস্ত্রীকরণের দাবি না তুললে বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া দেবেন বলে জানিয়েছেন কিম। এদিকে এপেক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এপেক সম্মেলন ঘিরে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে রাজধানী সিউলে বিক্ষোভ সমাবেশ করেন ১,০০০-এর বেশি মানুষ। এ সময় নো ট্রাম্প প্লাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রদর্শন করা হয় ট্রাম্পের ব্যঙ্গচিত্র সম্বলিত পুতুলও। এ সময় ট্রাম্পের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। যে সময় আমাদের নিজের আর্থিক খাতের ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া উচিত, সে মুহূর্তে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে ডাকাতের মতো আচরণ করছে, যা অযৌক্তিক। আমি বিশ্বাস করি দক্ষিণ কোরিয়া এটা প্রত্যাখ্যান করবে। এর আগে গত ৩০ জুলাই ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পণ্যের আমদানি শুল্ক ১৫% নামাতে রাজি হয়েছে, যেখানে সিউলকে $৩৫০ বিলিয়ন বিনিয়োগের শর্ত জুড়ে দেয়া হয়েছিল। তবে দুই দেশ এখনও বিনিয়োগের বিস্তারিত শর্তে সম্মত হতে না পারায় গাড়ি খাতে মার্কিন শুল্ক এখনও বহাল রয়েছে। এদিকে এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন কিম জং উনও। সম্প্রতি তিনি জানান, অযৌক্তিকভাবে নিরস্ত্রীকরণের দাবি না তুললে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে রাজি। এর আগে ২০১৯ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে উত্তর কোরিয়ায় প্রবেশ করে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিমের সঙ্গে কর্মর্দন করে ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক অস্থিরতা এবং
কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সফরে ট্রাম্প প্রশাসন একদিকে যেমন উত্তর কোরিয়ার পরমাণু হুমকির মুখে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুকে ঘিরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাণিজ্য ও শুল্ক নীতির সংঘাত সামনে এসেছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সফর চীন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকট করে তুলবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের পর এবার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়া থেকে জাপান, এক দেশ থেকে আরেক দেশে চষে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি দ্বারা চালিত মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নীতির মূল লক্ষ্যই হল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি মিত্র দেশগুলোর ওপর সামরিক ব্যয় ভাগ করে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে চীন যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা। বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ওয়াশিংটন ডিসি। অন্যদিকে কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়েও এই অঞ্চলে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, জোটের সদস্য দেশ ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মাধ্যমে চীনকে কোণঠাসা করার কৌশল নেওয়া হয়েছে। ট্রাম্পের এশিয়া সফরের গুরুত্বপূর্ণ একটি দিক হল চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক কার্যকলাপ এবং তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করার মতো বিষয়গুলো মার্কিন নীতির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এই সফরের আলোচনার বিষয়। ট্রাম্প প্রশাসন চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে, যা আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ট্রাম্পের এশিয়া সফরের আরেকটি প্রধান বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এশিয়া সফর ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। মালয়েশিয়ার মতো দেশগুলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং মার্কিন নীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে। তাদের মতে, মার্কিন প্রেসিডেন্টের সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকট করে তুলবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবারের হামলায় খান ইউনিসে 2 জন নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে মারা গেছেন 3 জন। এদিকে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আর জিম্মিদের মরদেহ না পেলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল নাসের হাসপাতাল। যুদ্ধবিরতি কার্যকর হলেও চুক্তি উপেক্ষা করে বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। গাজা জুড়ে আবাসিক ভবন লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একের পর এক বেসামরিক ভবনে বোমা হামলা চালিয়েছে তারা। পূর্ব গাজানগরী ও বুরেইজ শরণার্থী শিবিরে বেশ কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে নিরাপত্তা করিডোর হিসেবে ব্যবহার করতে উপত্যকার দক্ষিণাঞ্চলের মরক করিডোর এলাকায় একাধিক ভবন বোমা মেরে গুড়িয়ে দেয়া হয়। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চলমান রেখেছে দখলদাররা। জেনিন শহরে হামলায় প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। শরণার্থী শিবির ও গ্রামগুলোতে আলাদা আলাদা অভিযানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এসবের মধ্যেই ইসরায়েলি চাপের মুখে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এখনও 12 জিম্মির মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে মরদেহ উদ্ধার না হলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। এমনকি গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিনের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ হবেন তার উত্তরসূরি বলেও জানান তিনি। গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায়ে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। বুধবার ঐতিহাসিক এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলেও জানান আইসিজে।
ইসরায়েলের ফিরিয়ে দেয়া ফিলিস্তিনিদের মরদেহ নিয়ে গাজায় এখন গভীর শোকের আবহ। নিহতদের কারো মুখ চেনা যাচ্ছে না, কারো শরীরে নির্যাতনের দাগ স্পষ্ট। অনেকের দেহাংশ এতটাই বিকৃত যে পরিবারগুলোও তাদের প্রিয়জনদের শনাক্ত করতে পারছে না। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে বুধবার ঐতিহাসিক মতামত দিয়েছেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে। আদালত বলেছেন, উপত্যকায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশও দেন আইসিজে। আদালত স্পষ্টভাবে বলেন, ইউএনআরডব্লিউএ এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আইসিজের এই রায়কে সম্পূর্ণ অনুমানযোগ্য ও রাজনৈতিক প্রচেষ্টা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন ফের অভিযোগ করে বলেছে, ইউএনআরডব্লিউএ এখনো 1400-র বেশি হামাস কর্মীকে নিয়োগ করে রেখেছে। গাজার শাসন ব্যবস্থা টেকনোক্র্যাট প্রশাসনের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। মিশরের রাজধানী কায়রোয় বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। আর এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শান্তি পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ চলছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি। তবে এখনও অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ওষুধ সরবরাহ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় মানবিক সংকট অপরিবর্তিত। ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। মারাত্মকভাবে কমে এসেছে চিকিৎসা ও আশ্রয় সুবিধা। শীত আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিতে পারে বিপর্যয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ কোনো ভূমিকা রাখবে না। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। এরই মধ্যে গাজার মধ্যাঞ্চলে দের আল বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা চালাতে থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক। 8 বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি সই করল তুরস্ক ও ব্রিটেন। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এতে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে যে যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক। স্বাক্ষর শেষে এরদোয়ান বলেন, এই চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক। এই প্রকল্পে ব্রিটেনে প্রায় 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন স্টারমার। নিজেদের বহরে থাকা F-16 পুরনো হয়ে যাওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে 2023 সাল থেকে ইউরোফাইটার কেনার আলোচনা শুরু করে তুরস্ক। এছাড়া আঙ্কারার তৈরি KAN ফাইটার জেট প্রস্তুত হতে এখনো কয়েক বছর সময় লাগবে বলে জানা গেছে। প্রথম ধাপে তুরস্ক, কাতার ও ওমান থেকে 12টি ব্যবহৃত টাইফুন পাবে। পরে যুক্তরাজ্য সরবরাহ করবে নতুন জেটগুলো। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয় স্বাক্ষর অনুষ্ঠান। এতে স্বাক্ষর হয় 8 বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি। বলা হয়, যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক। ইউরোপীয় নির্মাতা BAE সিস্টেমস, এয়ারবাস ও লিওনার্দো মিলে যৌথভাবে তৈরি করছে অত্যাধুনিক এই মাল্টিরোল টাইফুন জেট। এ সময় চুক্তিটিকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জানান, দুই দেশ এখন মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদ করছে এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। প্রথমবারের মতো যুক্তরাজ্য তুরস্ক দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো চালু করছে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই প্রকল্পে ব্রিটেনে প্রায় 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। তাই এ প্রকল্পকে শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় পদক্ষেপ আখ্যা দেন স্টারমার।
বিশ্লেষকদের মতে ইরান, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা আরও সজাগ করেছে এরদোয়ান প্রশাসনকে। তাই তুরস্কের ইউরোফাইটার কেনা এক ধরনের প্রতিরোধমূলক প্রস্তুতি। একই সঙ্গে ন্যাটোর পূর্ব ফ্রন্টে তুরস্কের ভূমিকা আরও জোরদার হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর 5 সদস্য ও 25 জঙ্গি নিহত হয়েছেন। রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র, তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে নয় বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর কয়েকজন সদস্য এবং জঙ্গিরা। স্থানীয় সময় রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, শুক্র ও শনিবারের আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের দুর্গম ওই এলাকায় সশস্ত্র বাহিনীর বাধায় জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ করা হয়। হামলাকারীরা ফিতনা আল খারিজ গোষ্ঠীর সদস্য বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা আফগানিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে। তবে এ বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেক্ষেত্রে ভারতের সঙ্গে তাদের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে নয় বলেও জানান তিনি। মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন রুবিও। ভারতের সীমান্তের কাছে নতুন করে 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন। স্যাটেলাইট চিত্রে দেখা যায় অরুণাচল প্রদেশের পাশে তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে এই নতুন বাংকার। এই বাংকার নির্মাণকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা। বেজিং এর এমন পদক্ষেপ নয়াদিল্লির নিরাপত্তায় অশনি সংকেত হিসেবে দেখছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই এগিয়েছে ভারত ও চীনের। এমনকি দীর্ঘ 5 বছর পর রোববার সরাসরি ফ্লাইট চালু হয় দুই দেশের মধ্যে। যদিও গালওয়ান সংঘর্ষের পর সীমান্ত উত্তেজনার রেশ এখনো কাটেনি বলাই যায়। এর মধ্যেই ভারতের জন্য নতুন ধরনের চীনা হুমকি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশের সীমান্তে। প্রদেশটির তাওয়াং থেকে 107 কিলোমিটার দূরে এবং ম্যাকমোহন লাইনের ঠিক 40 কিলোমিটার উত্তরে অবস্থিত তিব্বতের লুনজে রয়েছে চীনা বিমান ঘাঁটি। আর সে ঘাঁটিতেই নতুন করে 36টি বিমান বাংকার তৈরি করেছে বেইজিং। ধরা পড়া স্যাটেলাইট চিত্রে দেখা মেলে শক্তপোক্ত কংক্রিটের তৈরি প্রশাসনিক ব্লক ও প্রশস্ত অ্যাপ্রন স্পেস। এর ফলে সীমান্তের খুব কাছেই যুদ্ধ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের সুযোগ পাচ্ছে চীন। শি প্রশাসনের এমন পদক্ষেপকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিমান বাহিনীর সাবেক এক প্রধান বলেন, লুনজেতে 36টি বাংকার নির্মাণের অর্থ হলো ভবিষ্যতে যদি সংঘাত হয় তাহলে চীন সেখান থেকেই তার ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরাসরি অভিযান চালাতে পারবে। তিনি আরো জানান, ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হয়তো গোলাবারুদ ও জ্বালানি মজুত রাখা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর আরো বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা এটিকে গুরুতর সংকেত হিসেবে দেখছেন। চীনের এই লুনজে ঘাঁটি এখন তিব্বতের টিংরি, বুরং ও ইয়ারকান্দ পর্যন্ত বিস্তৃত বিমান ঘাঁটি নেটওয়ার্কের অংশ। এসব ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 50 থেকে 150 কিলোমিটারের মধ্যে। এ কারণে ভারতের অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড ও লাদাখের ঘাঁটিগুলো এখন তাদের নজর ও নিশানার মধ্যে। চীনের CH-4 ড্রোন 16,000 ফুট উচ্চতা থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। 2029 সাল থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্কাই গার্ডিয়ান ড্রোন পাওয়া শুরু করবে বলে জানা গেছে। আর এতে চীনের সঙ্গে কিছুটা সমতা আসতে পারে বলেও মনে করেন অনেকে। ক্যারিবীয় সাগর সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় 6 জন নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেট জানান, নিহতরা ভেনিজুয়েলা ভিত্তিক অপরাধী সংগঠন
ট্রেন দ্য আরাগুয়ার সদস্য ছিলেন। মাদক বিরোধী অভিযানে সেপ্টেম্বর থেকে এটি ট্রাম্প প্রশাসনের 10ম হামলা। তবে হামলার বৈধতা নিয়ে মার্কিন কংগ্রেসে চলছে তীব্র বিতর্ক। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দেন ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালান সংশ্লিষ্ট একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জানান নৌযানটিতে 6 জন পুরুষ নার্কো টেররিস্ট বা মাদক সন্ত্রাসী ছিল, যারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায় একটি নৌকা টার্গেটে আসার পরই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই নিয়ে সেপ্টেম্বরে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র মোট 10টি এমন হামলা চালিয়েছে। এর বেশিরভাগ হামলায় দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান উপকূলে পরিচালিত হয়। তবে গত 21 ও 22 অক্টোবর প্রশান্ত মহাসাগরেও 2টি হামলা হয়। এ পর্যন্ত এসব অভিযানে অন্তত 43 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সমর দফতর। তবে হামলাগুলোর বৈধতা নিয়ে ওয়াশিংটনের প্রশ্ন উঠেছে। ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের অনেকেই অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিযানগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেছেন, এমন হামলা অনুমোদনের জন্য আইন প্রণেতাদের সম্মতি থাকা জরুরি। ট্রাম্পের দাবি তিনি আইনি ক্ষমতা অনুযায়ী এই হামলার নির্দেশ দিয়েছেন এবং ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধী সংগঠন ট্রেন দে আরাগুয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যদি মাদক পাঠানো বন্ধ হয় তাহলে নৌযানে হামলা করার প্রয়োজনও হবে না। তবে বিশ্লেষকদের মতে এসব হামলা মাদক বিরোধী অভিযানের বাইরেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর সামরিক চাপ বাড়ানোর অংশ হতে পারে।